আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, আমার ভয়েসটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, অল ক্লিয়ার কিনা? আমাকে যদি ঠিকঠাক মতো শোনা যায়, দেখা যায়, বোঝা যায়, অল ক্লিয়ার থেকে থাকে, তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাতে পারো ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তাহলে যদি শোনা যায়, দেখা যায়, বোঝা যায়, একটু আমি বলবো ক্লাসের পড়াশোনা করবো। আজকে একটা সম্পূর্ণ ডেমো ক্লাসে চলে এসেছি। ডেমো ক্লাসের মধ্যে আমরা কি করি সাধারণত বলো? যে তোমরা অনেকে কনফিউজড থাকো যে ভাইয়া আমরা কি আসলে হচ্ছে আপনাদের যে অনলাইন ব্যাচটা চলতেছে রসায়নের, সেখানে কি ভর্তি হব কিনা, সেখানে আমরা আপনারা কিভাবে পড়ান, আপনাদের পড়া কি আসলে আমরা বুঝবো কিনা, এইসব তো জাস্টিফিকেশনের দরকার আছে, রাইট? তুমি একটা জায়গায় ভর্তি হবা, সেখানে সময় দিবা, শ্রম দিবা, টাকা পয়সা দিয়ে ভর্তি হবা, তো আগে থেকে যাচাই করার দরকার না যে ভাইয়া আসলে কেমন পড়ান, আমরা বুঝি কিনা, ভাইয়ার পড়ানো থেকে বোর্ড প্রশ্ন সলভ করতে পারি কিনা, সবকিছু যদি মেনে মানে হচ্ছে মিলে যায়, তাহলেই না কিনবেন ইনশাল্লাহ বা আমাদের সাথে ক্লাস করবেন। এছাড়া তো কোনো প্রয়োজনীয়তা নাই। তো এই ক্লাসটাই আজকের ক্লাস আসলে, যে আপনারা কতটুকু আমাদের ক্লাস বুঝতে পারেন, আপনারা কি আমাদের সাথে জার্নিটা শুরু করা উচিত কিনা। তো যাই হোক, নুসরাত জাহান, এই যে এলমা দুষ্টু বাচ্চা, দেখছো এলমা চলে এসেছে। সে হচ্ছে এইচএসসি 26-এর স্টুডেন্ট। করতে পারো তুমি যদি হচ্ছে ফাজানের নীতিটা ভুলে যাও, ক্লাসটা করতে পারো ইনশাআল্লাহ। কত নাম্বার ক্লাস? এটা কোনো মানে নাম্বার ভিত্তিক ক্লাস না, প্রথমে বলি এই ক্লাসটা কোনো নাম্বার ভিত্তিক ক্লাস না। এই ক্লাসটা হচ্ছে আমাদের একটা ডেমো ক্লাস। আমি তোমাদেরকে লিখে দিই বাবারা, এই ক্লাসটা কি ক্লাস? এই ক্লাসটা হচ্ছে একটা ডেমো ক্লাস। সো মানে 1 নাম্বার 2 নাম্বার এরকম কোনো ক্লাস না, এটা হচ্ছে একটা ডেমো ক্লাস। মানে তুমি এই ক্লাসটা দেখে জাস্ট একটা ডিসিশন নিতে পারবা ইনশাল্লাহ, যে ভর্তি হব কি হব না। আসলে বুঝতে পেরেছো আমার কথা, যে ভাইয়াদের সাথে কন্টিনিউ করবো কিনা? হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, অনেকেই দেখতে পারতেছি। ইলমা, দুষ্টামি করা যাবে না কিন্তু, তোমাদের ছোট ভাই আপুরা ক্লাস করবে কেমন। মেহেদি হাসান, শ্রাবণও চলে এসেছে, তারপর হচ্ছে নৌরিন, তাবাসসুম, ঈশা চলে এসেছে। কোন পেজে? কোনো পেজ না আসলে, তুমি জাস্ট ক্লাসটা করো, পরে বলে দিব সবকিছু। আরে সেরা, ইলমা ক্লাসে আছে, তাহলে ক্লাস করো। ক্লাস না দেখলে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিমি খুবই ভালো আছে, আয়েশা, ফেরদৌস, রিমি। তোমরা কি সব অল ক্লিয়ারলি যেহেতু শুনতে পারতেছো, আজকে কি নিয়ে কথা বলবো কেউ কি আইডিয়া করতে পারো? আজকের ক্লাসে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ? হ্যাঁ, কি নিয়ে আলোচনা করব বলো? কি নিয়ে কথাবার্তা বলবো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাকে একটা কথা বলো তো ভাইয়া, সেই কথাটা হচ্ছে, ধরো তোমরা তো লবণ খাও, লবণের সংকেত তোমরা বলতে পারো? লবণের সংকেত বলতে পারো তোমরা কি কেউ আমাদের খাবারের লবণ অথবা খাদ্য লবণের সংকেত বলতে পারো? বলতে পারো কেউ খাবার লবণ অথবা খাদ্য লবণের সংকেত? যে লবণটা আমরা খাই, সবসময় মনে রাখবা স্বাভাবিকভাবে খাবার লবণ অথবা খাদ্য লবণ হচ্ছে মানে আমরা যেই লবণটা খাই বেসিক্যালি, আসলে সেই লবণটার সংকেতটা কি ভাইয়া? সেই খাবারটার মানে সংকেত হচ্ছে এইটা। মনে রাখবা সেই খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি সংকেত? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এটা সংকেত। এখন ধরো খাবার লবণ যে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড হয়, ব্যাপারটা এরকমটা না। মানে বিভিন্ন রকম ধাতব ক্লোরাইড গুলো লবণ হয় আসলে। সো এই যে সোডিয়াম কার্বনেটও বলতে পারো, সমস্যা নেই। এখন ধরো আমি তোমাকে বলে আরো কিছু লবণের নাম লিখি। ধরো লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, তার পরবর্তীতে লিখলাম, এইগুলো লবণ আমরা খাই না, বাট হতে পারে লবণ, এগুলো হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন তোমার প্রশ্ন না, পরীক্ষার মধ্যে সুন্দর একটা প্রশ্ন আসছে, তোমার হাতের মধ্যে এই 3টা লবণ দিয়ে দিয়েছে। ধরো এই যে এখানে ধরো একটু লবণ আছে, এখানের মধ্যে কিছু লবণ আছে, এখানের মধ্যে কিছু লবণ আছে। এখন তোমার টিচার তোমাকে জিজ্ঞেস করেছে, তোমার কাছে যে এই 3 প্রকার লবণ আছে, কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি? গলনাঙ্ক শব্দের অর্থ বুঝো? গলাতে গেলে যে তাপটা প্রয়োজন। ধরো তুমি বাসার মধ্যে আম্মু রান্না করতেছে, তো বাসার মধ্যে যে আম্মু রান্না করতেছে, তুমি লবণটা তোমার হাতে নিয়ে আসো, নিয়ে আসার পর কোথাও তাপ দাও, তাপ দেওয়ার পর এটা গলে যাওয়ার জন্য তোমার কাছ থেকে যেই তাপের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে গলনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্কটা কি? আবারও বলতেছি, স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে এটা ফুটে যাওয়ার জন্য যে তাপের প্রয়োজন, মানে উপরে জলীয় বাষ্প হয়ে উড়ে যাওয়ার জন্য,
যে তাপের প্রয়োজন সেটাকে বলি আমরা স্ফুটনাঙ্ক। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? তাহলে গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে হচ্ছে গলে যাওয়ার জন্য যেই তাপের প্রয়োজন সেটাকে গলনাঙ্ক বলা হয়। এবং তাপ মানে হচ্ছে লবণটা যখন ফুটে যাবে আকাশে ধোঁয়া ধোঁয়া হয়ে উড়ে যাবে, তো মানে যখন ধোঁয়া হয়ে উড়ে যাবে এই জন্য যে তাপটা প্রয়োজন সেটাকে বলে স্ফুটনাঙ্ক। তো ধরো বিভিন্ন রকম লবণ দিতে পারে, অথবা লবণই যে সব সময় হবে ব্যাপারটা এমন না। তোমাকে পরীক্ষায় বিভিন্ন যৌগ দিয়ে বললো বলো দেখি কোনটার বিয়োজন মাত্রা বেশি, মানে বিয়োজন মানে হচ্ছে বিয়োজিত হয়ে মানে ভেঙে যেতে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আবির দুষ্টামি করা যাবে না কিন্তু, কেমন? মনে নাই আবির এর আগের দিন তোমাকে আমরা থেরাপি দিয়েছিলাম ক্লাসে, এইচএসসি 26-এর ক্লাসে তোমাকে কিন্তু 27-এর গ্রুপে কিন্তু বলে দিবা আবির তোমার মান সম্মান সব থাকবে না, তোমাকে জানি কি ব্যবসায়ী বানিয়ে দিয়েছিলাম ক্লাসের মধ্যে, মনে আছে আবির? ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আসলে ধরো আমি তোমাদেরকে কোশ্চেনটা হোপফুলি বোঝাতে পেরেছি। ধরো তোমাদের যে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আসে সেখানের মধ্যে এই টাইপের কিছু প্রশ্ন আমি তোমাকে দেখাই। এই যে এরকম টাইপের, দেখো এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মানে তোমাদের থেকে কতটুকু অ্যাডভান্স দেখছো, বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো বলেছে কোনটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে। কম তাপমাত্রায় বিয়োজিত হওয়ার অর্থ হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এইটার মানটা তুলনামূলকভাবে কম, মানে কম তাপমাত্রায় গলে যায়, এই টাইপের প্রশ্ন আসে। আবারও দেখবা কোনটাই যে পানিতে দ্রবণীয় হবে কি হবে না, তার পরবর্তীতে কিছু প্রশ্ন পাবা কোনটা দ্রবণীয়, হ্যাঁ দ্রাব্যতা বৃদ্ধি, ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এইগুলো ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। সালফাইড অর্ধক্ষিপ্ত কোনটি পানিতে দ্রবণীয়, আয়নিক, অ্যাসিডিক, হ্যালাইড, এটা দরকার। এই যে তাপীয় বিয়োজনের ক্রম, তাপীয় বিয়োজনের ক্রম মানে কি? তাপীয় বিয়োজনের ক্রম মানে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসটার ক্রম। বুঝতে পেরেছো আমার কথা? বোঝাতে পেরেছি? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ফাজানের নীতি নিয়ে আলোচনা করব। যারা 26 ব্যাচ আছে তারাও মনে রাখবা, শুনো ফাজান, ফাজান মনে রাখবা। ফাজান হচ্ছে আমাদের একটা চাচ্চু। কি বলেছি? ফাজান হচ্ছে একটা আমাদের চাচ্চু। চিন্তা করো যে আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। কি বলেছে? বুঝতে পেরেছ? যে ফাজান আমাদের জীবনটাকে কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। উনি বলছে যে কোনো একটা যৌগের, ধরো বলে দিল যে একটা জিনিস আমি তোমাকে সহজ ভাষায় বলি, যে ধরো আমি যদি একজন বাবা হই, আমার 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 ধরো হচ্ছে গিয়ে আমার যে ভিতরের মানুষটাকে তুমি 100% বলে ভাগ করো, 100% বলে তুমি আমার মানুষের ভিতরের যে বৈশিষ্ট্যটা সেটাকে ভাগ করো। সে ভাগ করার মধ্যে 100%-এর মধ্যে আমি তো মানে আমি তো কারো ছেলে, রাইট? আমার আব্বু আম্মুর ছেলে, তো আমি তাদের ছেলে হিসেবে কতটুকু আসলে হচ্ছে তাদের, মানে আমি 100%, আমার কাছে ধরো 100 টাকা আছে, তো 100 টাকাটা হচ্ছে আমার 100% বৈশিষ্ট্য। তো আমি এই বৈশিষ্ট্য থেকে ছেলে হিসেবে আমার বাবা মায়ের প্রতি কতটুকু দায়িত্ব পালন করতেছি। এখন আমি তো হচ্ছে হাজবেন্ড, তো হাজবেন্ড হয়ে ওয়াইফের প্রতি আসলে কতটুকু দায়িত্ব পালন করতেছি। এর পরবর্তীতে আমি তো আসলে হচ্ছে বাবা, রাইট? আমি তো বাবা, সো আমি হচ্ছে আমি তো ওয়াইফ না, আমি হচ্ছে হাজবেন্ড, হাজবেন্ড। সো আমি বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতেছি। তার মানে আমি একটা ফারদিন ভাইয়া, আবারও আমি টিচার হিসেবে তোমাদের কতটুকু দায়িত্ব পালন করতেছি বা তোমাদেরকে কতটুকু আসলে মন থেকে ভালোবাসতেছি। তো আমার ভালোবাসা তো 200% না, হয়তো বা এখানে ধরো হচ্ছে ছেলে হিসাবে 50%, ধরো এটা হিসাবে 50%, এটা যদি 50-50 100% হয়, আমি বাবা আর টিচার হিসেবে তো নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে এইটাই বুঝাতে চাচ্ছি যে আমার ভিতরের যে বৈশিষ্ট্যগুলো এগুলো বিভিন্ন জায়গায় ভাগ করা। টিচার হিসেবে একরকম বৈশিষ্ট্য, বাবা হিসেবে একরকম বৈশিষ্ট্য, তারপর হচ্ছে হাজবেন্ড হিসেবে একরকম বৈশিষ্ট্য, অন্য আরেকজনের ছেলে হিসেবে আর এক রকম বৈশিষ্ট্য, রাইট? তো সেম ভাবে ধরো আমি যদি তোমাকে একটা কথা বলি, দেখো ভালো করে খেয়াল করো। ধরো তোমার কাছে একটা যৌগ আছে, সেই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বলো তো এই যৌগটা কি আয়নিক নাকি এই যৌগটা সমযোজী? তোমরা আমাকে বলো এই যৌগটা কি আয়নিক নাকি সমযোজী? সো আমরা এই জিনিস টাইপের কোশ্চেন যখন সলভ করি আমরা জানি প্রথমের যে পর্বটুকু থাকে সেই পর্বটুকু কি? এই পর্বটুকু হচ্ছে ধাতু, এবং পরের যে পর্বটা এটা হচ্ছে অধাতু, রাইট? তাহলে ধাতুর সাথে কে যুক্ত হয়েছে? অধাতু যুক্ত হয়েছে। তো ছোট্টবেলা থেকে আমরা কি জানি ধাতুর সাথে যদি কখনো অধাতু যুক্ত হয় তাহলে যে বন্ধনটা গঠন করে সেই বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন নামে পরিচিত। কোন বন্ধন? আয়নিক বন্ধন নামে পরিচিত।
বাট একটা তো সমস্যা আছে ভাইয়া, তুমি যদি বলো সোডিয়াম ক্লোরাইডটা 100% আয়নিক, তাহলে তুমি ভুল। আসলে কি বলেছি, কোন যৌগ 100%, দেখো তুমি বড় হচ্ছ, নতুন নতুন জিনিস শিখবা, কোন একটা যৌগ 100% আয়নিক হতে পারে না, 100% সমযোজী হতে পারে না। যেমন ধরো এখনকার যুগের যে মানুষ, মানুষ ধরো মানে খুবই ভালো, তোমার একটা বন্ধু এত ভালো, এত ভালো, তাকে কি আমি 100% ভালো বলতে পারবো? উত্তর হচ্ছে না। কোন মানুষ পৃথিবীতে 100% ভালো হতে পারে না। ঠিক একইভাবে কোন মানুষ 100% খারাপ হতে পারে না, তার কিছু ভালো হইতে পারে, ভালো বৈশিষ্ট্য থাকে হয়তো বা কম বা বেশি। সেম একইভাবে পৃথিবীর বুকে যে যৌগগুলো রয়েছে, হ্যাঁ আমি যখন তোমাকে স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করব এই বন্ধনটা, এই যৌগটার মধ্যে যে বন্ধন সেটা আয়নিক বন্ধন, কিন্তু আমি বলতেছি বৈশিষ্ট্যের কথা, বৈশিষ্ট্য, এদের মধ্যে বন্ধন তো আসলে আয়নিক বন্ধন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। একটা জিনিস মিল কইরো না ভাই, আয়নিক বন্ধন এটা হচ্ছে আয়নিক বন্ধন, কিন্তু আমি এখন যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য। মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তো থাকবে, যেহেতু আয়নিক বন্ধন আছে, আয়নিক বৈশিষ্ট্য তো থাকবেই, আয়নিক বৈশিষ্ট্য তো থাকবেই, আবার তার মধ্যে কিছুটা হলেও সমযোজী বৈশিষ্ট্য থাকবে, সমযোজী বৈশিষ্ট্য থাকবে। এইটা হচ্ছে ফাজানের রুল, যে ভাইয়া দুনিয়ার বুকে কোনো কিছু 100% সমযোজী হতে পারে না। বুঝতে পেরেছো আমার কথা? 100% আয়নিকও হতে পারে না। তাহলে পৃথিবীর বুকে কি হতে পারে না? কোনো একটা যৌগ 100% সমযোজী হতে পারে না, কোনো একটা যৌগ 100% আয়নিক হতে পারে না। হয়তোবা এই যৌগটার মাঝখানে, এটা যেহেতু আয়নিক বন্ধন, হয়তোবা এখানের মধ্যে 90% আয়নিক বৈশিষ্ট্য আছে, হয়তোবা, আমি এইগুলো মুখস্থ করতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, 10% সমযোজী বৈশিষ্ট্য আছে, এতটুকু। বাট ধরো আমি একটা সমযোজী যৌগের নাম বললাম, ধরো আমি একটা সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড বললাম, তো এটা কি একটা সমযোজী যৌগ? তাহলে সমযোজী যৌগের মধ্যেও কি থাকে? আয়নিক বৈশিষ্ট্য থাকে। আমি বলি নাই এই বন্ধনটা আসলে আয়নিক বন্ধন, না, বন্ধনটা সমযোজী বন্ধন, কিন্তু আমি বৈশিষ্ট্যের কথা বলতেছি। আয়নিক বৈশিষ্ট্য থাকে, আয়নিক বৈশিষ্ট্য থাকে, এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য থাকে। কি থাকে? সমযোজী বৈশিষ্ট্য থাকে। কি থাকে? সমযোজী বৈশিষ্ট্য থাকে। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কতটুকু থাকে বলো তো ভাইয়া? আয়নিক বৈশিষ্ট্য জানি না, কিন্তু যৌগটা যেহেতু সমযোজী, যার কারণে আমরা ধরে নিলাম এটাতে 95% সমযোজী বৈশিষ্ট্য, 5% আয়নিক বৈশিষ্ট্য আছে। সো মেইন বিষয় এটা খুঁজে বের করা, কে কত বেশি আয়নিক, কে কত বেশি সমযোজী। আমি কি তোমাকে এই টার্মটা বোঝাতে পেরেছি? যে আমাদের ফাজান স্যার বলে গেছে যে ভাইয়া পৃথিবীর যে সকল যৌগগুলো রয়েছে তারা 100% সমযোজী বৈশিষ্ট্যের হতে পারে না, 100% আয়নিক বৈশিষ্ট্যের হতে পারে না। কিছুটা হলেও তার মধ্যে সমযোজী যৌগ হলে কিছুটা হলেও আয়নিক বৈশিষ্ট্য থাকে, আয়নিক যৌগ হলে কিছুটা হলেও সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান তাদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি। বলো তো দেখি বোঝাতে পেরেছি কিনা? বলো, সবাই বলো আমাকে একটু কমেন্টে বলো। ভেরি গুড, ঠিক আছে। তো চলো, ধরো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন একটা যৌগের, কোন একটা যৌগের, মনে রাখবা, সবসময় মনে রাখবা, কোন একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বাড়ে, বুঝো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কোন একটা যৌগের
সমযোজী বৈশিষ্ট্য যত বাড়ে, যোজী বৈশিষ্ট্য তত বেশি কি আসলে আয়নিক বৈশিষ্ট্য বাড়বে নাকি কমবে? আমাকে বলো তো, বলো। ধরো একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি, 100% প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসে। তো দেখো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ধরো কোনো একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি, বোঝাতে পেরেছে? কোনো একটা যৌগের কি বেশি? সমযোজী বৈশিষ্ট্য অনেক অনেক বেশি। তাহলে এই যে একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হয় তার আয়নিক বৈশিষ্ট্য তত কম হতে থাকে। একটা জিনিস মনে রাখবা, সমযোজী বৈশিষ্ট্য যত বেশি, তাহলে একটা জিনিস বাড়লে আর একটা যদি কমে যায়, আমরা এভাবে কি লিখি? ধরো এক্স, এক্স বাড়লে যদি ওয়াই কমে, তাহলে কি 1/y, মানে হচ্ছে এভাবে ব্যস্তানুপাতিক চিহ্ন করি কি করি না বলতো ভাইয়া? এভাবে ব্যস্তানুপাতিক চিহ্ন করি কি করি না? ধরো কোন একটা যৌগের এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে যায়, আবার ওয়াই এর মান কমলে এক্স এর মান বেড়ে যায়। অর্থাৎ এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে। তাহলে কোনো একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়লে সেই যৌগের আয়নিক বৈশিষ্ট্যটা কমে যায় আসলে অটোমেটিকলি। কারণ কি ভাইয়া? ধরো আমার আসলে এখানের মধ্যে এক্স ওয়াই নামের একটা যৌগ আছে, তো এদের টোটাল পার্সেন্টেজটা কত? আমি জানি সকল যৌগের টোটাল পার্সেন্টেজ 100। তো 100-র মধ্যে ধরো এটা আমি বললাম যে ভাইয়া এর মধ্যে যে আয়নিক বৈশিষ্ট্যটা আছে, কি বৈশিষ্ট্য? আয়নিক বৈশিষ্ট্য। আমি ধরলাম ভাইয়া এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে এটা হয়েছে 75%। তাহলে তুমি বলো বেড়ে গিয়ে যদি এটা 75 হয়, তাহলে সমযোজীটা, সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্যটা অটোমেটিকলি কমে গিয়ে 25% হবে। অর্থাৎ যদি আয়নিকটা বেড়ে যায়, সমযোজীটা অটোমেটিকলি কমে যায়। অর্থাৎ আবার উল্টাটা যদি হয়, সমযোজী হইতো যদি 75%, আয়নিক কিন্তু কি হয়ে যেত? কমে যেত আসলে। সেম একইভাবে একটা বাড়লে আরেকটার পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়। এটাই বলেছে যে সমযোজী বৈশিষ্ট্য যদি বাড়ে তাহলে আয়নিক বৈশিষ্ট্য তুলনামূলকভাবে কমে যাবে। কয়েকটা জিনিস মনে রাখবা, কয়েকটা জিনিস মনে রাখবা। এই যে ব্যস্তানুপাতিক মানে কমে যাওয়া, ব্যস্তানুপাতিক মানে কি? কমে যাওয়া। এই যে দেখো এখানের মধ্যে 1 দিলাম। সমযোজী বৈশিষ্ট্য যদি তুলনামূলকভাবে বাড়ে তাহলে 1/, কি করব বলতো ভাইয়া? 1/, মনে রাখবা আয়নিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? আয়নিক বৈশিষ্ট্য। আচ্ছা একটা কথা মনে রাখবা ভাইয়া, একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য যত বেশি হয় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়। অথবা আরেকটু যদি সহজ ভাষায় বলি, সমযোজী বৈশিষ্ট্যর পরিমাণটা যদি বেড়ে যায় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। আবারও বলতেছি, একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম হয় আসলে। বোঝাতে পেরেছে? তো দেখো এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো। তো এখানের মধ্যে আমি কি বলেছি? সমযোজী বৈশিষ্ট্যের মানটা যদি বেড়ে যায় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়, ইনভার্স সম্পর্ক না? তাই আমি চাইলে এখানের মধ্যে লিখতে পারি যে গলনাঙ্ক, গলনাঙ্ক আবার কি হতে পারে বলতো ভাইয়া? আবার হতে পারে স্ফুটনাঙ্ক, স্ফুট গলনাঙ্ক আর কি হবে? স্ফুটনাঙ্ক। তার মানে কোন একটা যৌগের আমি যদি বলি যে ধরো একটা যৌগ যার সমযোজী বৈশিষ্ট্য, দেখো ভালো করে খেয়াল করো, সমযোজী দুইটা যৌগ দিলাম যে ভাইয়া কার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি? চিন্তা করো, আমি বললাম যে ভাইয়া কার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। আমি চিন্তা করলাম এখানে দুইটা যৌগ আছে। কি কি যৌগ? তো বললাম একটা আছে এক্স ওয়াই যৌগ আর একটা আছে এ বি যৌগ। তো আমি দেখলাম এই দুইটার মধ্যে এক্স ওয়াই যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। তো আমি যদি এটাকে ইনভার্স করে দেই যে আচ্ছা বলো তো ভাইয়া তাহলে এই যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা কার বেশি? আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য। তাহলে কি হবে? উল্টায় যাবে, শুধুমাত্র কি হবে? উল্টায় যাবে। কেন? কারণ দেখো এই সম্পর্কটা ইনভার্স সম্পর্ক। কি হবে? উল্টায় যাবে। অর্থাৎ এক্স ওয়াইটা উল্টায় গিয়ে এ বি হয়ে যাবে। বোঝাতে পেরেছি হোপফুলি? আচ্ছা আমি যদি গলনাঙ্কের কথা বলি যে ভাইয়া গলনাঙ্ক কত হবে? গলনাঙ্ক, তাহলে গলনাঙ্কটাও কি হবে? সমযোজী বৈশিষ্ট্যের উল্টা। এই যে দেখো সমযোজী বৈশিষ্ট্যের উল্টা বাকি সবগুলো। সমযোজী বৈশিষ্ট্য যদি এক্স ওয়াই হয় তাহলে এটা হবে এর উল্টা। এই যে
তাহলে স্ফুটনাঙ্কটা কি হবে? স্ফুটনাঙ্কটাও এটার উল্টা হবে। স্ফুটনাঙ্ক কি হবে? এটার উল্টা। এটার উল্টা মানে কি? xy, তার পরবর্তীতে এটা এদিকে ঘুরাই দিয়ে, সরি উল্টাটা মানে কি? উল্টাটা হচ্ছে এইটার উল্টাটা, তাহলে এটা উল্টা ab। বলো দেখি বোঝাতে পেরেছি কিনা? তার মানে মজার বিষয়টা কি জানো? তুমি শুধুমাত্র একটা যৌগের মানে বা দুইটা যৌগের কম্পেয়ার করে তার সমযোজী বৈশিষ্ট্য খুঁজে বের করবা। কি বের করবা? সমযোজী বৈশিষ্ট্য খুঁজে বের করবা। তুমি যদি সমযোজী বৈশিষ্ট্যটা খুঁজে বের করতে পারো, আয়নিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক জাস্ট এটার উল্টাটা হবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? তার মানে সবসময় মনে রাখবে এই কথাটা, ভাইয়া কোনো একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটা দেখো এই পাশে, বাকি তিনটাই দেখো এই দিকে, এই দিকে, এই দিকে। বলো তো দেখি বুঝতে পেরেছো কিনা? বলো দেখি, বলো। ইলমা তুমি বুঝতে পেরেছো? তুমি তো ইলমা বোঝা যায় আমার পড়া বুঝতে পারো ভাইয়া? আবির কি আছে না চলে গিয়েছে? ফর্মুলাতে ফর্মুলাতে না, প্র্যাকটিস করি বুঝতে পারো। প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, ভেরি গুড। সো চলো আমরা দুই একটা প্র্যাকটিস করি। ফাজানের টোটাল বৈশিষ্ট্য আছে আসলে বেসিক্যালি চারটা, সব সময় মনে রাখবা। ফাজানের বৈশিষ্ট্য কয়টা? উত্তরটা খুবই সোজা। ফাজান চারটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য, মনে রাখবা। দেখো আমি তোমাকে প্রথমে বলে দিই, দেখো ফাজানের নীতি কয়টা ভালো করে বুঝো। আমি লিখে দিচ্ছি, লিখে নাও, জাস্ট আগে লিখে নাও। ফাজানের নীতি, ফাজানের নীতি কয়টা 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 নীতি দিয়ে গেছে? উত্তরটা খুবই সোজা ভাইয়া, চারটা নীতি দিয়ে গেছে। ধরো একটা নীতি, দুইটা নীতি, তিনটা নীতি, চারটা নীতি। তো প্রথম নীতিটা কি ছিল? প্রথমটা নীতি ছিল ক্যাটায়নের আকার, এটা নিয়ে একটা নীতি। ক্যাটায়নের আকার, এর পরবর্তী, এখন যদি বলো যে ভাইয়া ক্যাটায়ন তো চিনতেছি না, তাহলে 9 এ ভর্তি হতে হবে। তার পরবর্তীতে ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়নের কি সংখ্যা? চার্জ সংখ্যা। তার পরবর্তীতে কি বলতে পারি? অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার, এর পরবর্তীতে অ্যানায়নের চার্জ সংখ্যা। বোঝাতে পেরেছি? ক্যাটায়নের আকার, এগুলো সবগুলো নিয়ে আলাদা 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 বৈশিষ্ট্য আছে। জাস্ট প্রথমে এই যে একটা লিখে নাও যে ফাজান আসলে চারটা বিষয় নিয়ে কথা বলছে, যে এই চারটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার একদম কোনো একটা যৌগ, পৃথিবীর যে কোনো যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের ক্রম, কার গলনাঙ্ক বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি, কে তাড়াতাড়ি গলে যাবে, কার গলতে বেশি সময় লাগবে, সবকিছু বের করে ফেলবো। বোঝাতে পেরেছি? বলো তো এইটুক লিখে নিয়েছো? এইটুক নিয়ে লিখে নিয়েছো? এখন যদি বলো ভাই বুঝি নাই, আবার বুঝেন, কি বলবো বলো? ফাজানের নীতি চারটা রুলস দিয়ে গেছে, ফাজান স্যার চারটা রুলস দিছে, যে তুমি যদি এই চারটা রুলস সম্পর্কে জানো তাহলে তুমি যে কোনো যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সম্পর্কে খুব সহজে বলে দিতে পারবা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ক্যাটায়নের আকার সম্পর্কে, পরবর্তীতে হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা সম্পর্কে, এর পরবর্তীতে অ্যানায়নের আকার সম্পর্কে, এর পরবর্তীতে অ্যানায়নের চার্জ সংখ্যা সম্পর্কে। তোমাকে কয়টা সম্পর্কে ধারণা দিয়েছে? চারটা সম্পর্কে। আসলে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এই চারটা জিনিস তুলে নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি। লিখা হলে আমাকে বলো তো ভাইয়া, যে লিখা ডান, বলো।
বলো লিখা হলে বলো তো ভাইয়া, লিখা ডান। ফাজানের নীতি 4টা বিষয় সম্পর্কে, ক্যাটায়নের আকার, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের আকার, অ্যানায়নের চার্জ। সো দেখো প্রথম রুলস দেখো, ফাজান স্যার কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা সম্পর্কে আমরা এই যে এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার। জাস্ট রুলস গুলো একটু বুঝো। 1 নাম্বার রুলসে আসলে ফাজান স্যার কি বলছে জানাটা এবং বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার রুলসে ফাজান স্যার বলছে যে ক্যাটায়নের আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কমে। বুঝো, সমযোজী বৈশিষ্ট্য ওই যে বললাম কোন একটা যৌগে 100% সমযোজী না 100% আয়নিক না, আকার যত বাড়বে সমযোজী বৈশিষ্ট্য কমবে। বৈশিষ্ট্য কি হবে? কমবে। এগুলো মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করতে হবে। কমবে কিরকম ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, তোমরা 9 10-এ পড়েছো না? দেখো তো পর্যায় সারণীতে যদি তুমি উপর থেকে নিচের দিকে আসো তাহলে আকার বাড়ে, বাম থেকে ডানের দিকে গেলে আকারের মান কমে। আমরা জানি না উপর থেকে নিচের দিকে আসলে আকার কি হয়? আকার হচ্ছে বাড়ে, আর বাম থেকে ডানে গেলে আকার আসলে কমে। বুঝাইতে পারছি হোপফুলি? তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, তো উপর থেকে নিচের দিকে যদি যায়, উপর থেকে নিচের দিকে যাওয়া মানেটা কি? দেখো ভালো করে খেয়াল করো। ধরো এখানে লিথিয়াম আছে, বুঝছো, তারপরে হচ্ছে সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, পরে হচ্ছে রুবিডিয়াম আছে। জাস্ট আমি বলতেছি ভাইয়া, দেখো ভালো করে খেয়াল করো। আমি বলছি ক্যাটায়নের আকার বাড়লে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি যদি 4টা যৌগ লিখি, 4টা যৌগ লিখলাম, ধরো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। এখন আমাকে বলছে যে ভাইয়া এই যে 4টা যৌগ ছিল, এই 4টা যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা বের করো। কিসের ক্রম বলো তো ভাইয়া? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। কিসের ক্রম? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। কিসের ক্রম? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। কিসের ক্রম? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম তোমাকে বের করতে বলছে। চিন্তা করো কিসের ক্রম? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম তুমি বের করবা। এখন তুমি দেখো মজার ব্যাপারটা, সবগুলো দেখো এখানে দেখো, এইটাও ক্লোরিন, এইটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, সেম সেম না? তাহলে তুমি সামনের ক্যাটায়নটা চিন্তা করবা যে লিথিয়াম তো অ্যাকচুয়ালি লিথিয়াম আকারে নাই ভাইয়া, যৌগের মধ্যে লিথিয়ামটা লিথিয়াম প্লাস, সোডিয়ামটা সোডিয়াম প্লাস, পটাশিয়ামটা পটাশিয়াম প্লাস, রুবিডিয়ামটা রুবিডিয়াম প্লাস। এখন আমি যদি আকারের কথা বলি, এখানের মধ্যে তুমি যদি এই 4টা জিনিসের আকারের কথা বলো তাহলে কি জানো ভাইয়া বলো তো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তো আমি জানি উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ে, তাহলে সাইজের কথা বললে কি এইটা কি সাইজের তুলনা বললে এরকম হবে না বলো তো ভাইয়া? তাহলে আমার কি হচ্ছে এখানে মধ্যে সাইজ, আমি বলছি ভালো করে বুঝো, আমি বলছি আকার যদি কখনো বাড়ে সমযোজী বৈশিষ্ট্য কমে। তাহলে আকারের দিক দিয়ে চিন্তা করলে এটার আকার বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে আকার বাড়লে যেহেতু সমযোজী বৈশিষ্ট্য কমে, তাহলে কি আকার বেশি সমযোজী বৈশিষ্ট্য কম, আকার বেশি কম, আকার বেশি কম, তাহলে জিনিসটা এই দিকে যাবে। এই যে বলো দেখি বুঝাতে পেরেছি কিনা? কিভাবে তুলনা করলাম? শুধুমাত্র এদের আকার দিয়ে। লিথিয়ামের আকারের থেকে এর আকার বড়, সোডিয়ামের আকারের থেকে পটাশিয়ামের আকার বড়, পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের আকার বড়। তো আকার দিয়ে আমি তুলনা করলাম। বোঝাতে পেরেছি কিনা বলো? বলো দেখি। এবার
সবাই বলো বুঝতে পেরেছো কিনা? উল্টাপাল্টা কমেন্ট করো না, একটু বোঝার চেষ্টা করো টপিকটা। ঠিক আছে, গুড। এবার দেখো, আমি যদি এখন এই জিনিসটাকে উল্টাই দেই মানেটা কি? আমি যদি এই জিনিসটাকে উল্টাই দেই মানে কি? আমি যদি এখন এখানে বলি যে ভাইয়া আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা বলো তো, তোমরাই বলো আয়নিক বৈশিষ্ট্যের ক্রম বলো। তোমরা বলো তো দেখি কি কি শিখলা? একটু আগে বলছি কি, সমযোজী বৈশিষ্ট্যের যে ক্রম সেটার বিপরীত হয় আয়নিক বৈশিষ্ট্যের ক্রম। খুবই ভালো কথা। আচ্ছা, আয়নিক বৈশিষ্ট্য ছাড়া ধরো তোমাকে বললো যে গলনাঙ্কের ক্রম, রাইট? আচ্ছা, এটা ছাড়াও তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া গলনাঙ্ক না, আপনি স্ফুটনাঙ্কের ক্রম বলেন, স্ফুটনাঙ্কের ক্রম বলেন। তার মানে দেখো, তুমি আমাকে বলো দেখি, আমরা জাস্ট কোন যৌগর যখন সিরিয়াল দিয়ে দিবে তখন সেটা কি করব? সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা বের করব। তাহলে সেই সমযোজী বৈশিষ্ট্যটাকে যদি উল্টাই দেই, মানে এই ক্রমটাকে উল্টাই দিলেই সেটার আয়নিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব পারা যায়। উল্টাটা হয় না? একটু আগে কি দেখাইছি? একটু আগে এইটাই দেখাইছি। এই যে দেখো, সমযোজী বৈশিষ্ট্য যেটা হয় তার আয়নিক বৈশিষ্ট্য তার উল্টা। 1 মানে কি? ইনভার্স। উল্টা, ইনভার্স মানে কি? উল্টাটা। এই যে সমযোজী বৈশিষ্ট্যের ইনভার্স হচ্ছে গলনাঙ্ক, উল্টাটা। তারপর স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে কি হবে বলতো ভাইয়া? উল্টাটা। আসলে বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। তাহলে দেখো, আয়নিক বৈশিষ্ট্য নিয়ে আমি যখন কথা বলবো, এই যৌগগুলো যদি আমি লিখি, দেখো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। ভালো কথা, খুবই ভালো কথা। তার পরবর্তীতে সেম ভাবে এই যৌগগুলো লিখি, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। তার পরবর্তীতে সেম ভাবে এই যৌগগুলোই তো, আসলে এই উপরের যৌগগুলোই তো জাস্ট লিখতেছি। তাহলে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে আমি কি করব? শুধুমাত্র সমযোজী বৈশিষ্ট্যটা যদি বের করতে পারি, এটাকে জাস্ট উল্টায় দেয়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম ছিল এই দিকের চিহ্ন, তাহলে এই যে আয়নিক বৈশিষ্ট্য এটার উল্টা, গলনাঙ্ক এটার উল্টা, স্ফুটনাঙ্ক সমযোজী বৈশিষ্ট্যের উল্টা। এই তো হয়ে গেল। দেখছো, পরীক্ষায় যাই আসুক একটা শিখবো, বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে ইনশাল্লাহ। একটা শিখবো, বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে ইনশাল্লাহ। বলো দেখি বুঝাতে পেরেছি কিনা? তাহলে ক্যাটায়নের যদি কখনো আকার বাড়ে, সমযোজী বৈশিষ্ট্যের মান আস্তে আস্তে কমতে থাকবে। আবারও বলতেছি, ক্যাটায়নের যদি কখনো আকার বাড়ে, তাহলে ক্যাটায়নের আকার এটা কিভাবে? ওই যে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে পড়াশোনা আছে না, এটা কিন্তু একটা আলাদা টার্ম আছে। যদি বলো ভাইয়া পারমাণবিক আকার তো খুঁজে বের করতে পারি না, 9 10 তো পড়ানো হয়েছে। তো আকার নিয়ে যদি তুমি 9 এর পড়া যদি ফাঁকিবাজি করে আসো, নিজের দায়িত্বে নিজের পড়াটা কভার করতে হবে, নয়তো বা পিছায় পড়বা। বুঝাতে পেরেছি? বলো দেখি, বোঝাতে পেরেছি? তাহলে ক্যাটায়নের আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কি হবে? ধীরে ধীরে কমে যাবে। কি হবে? এক্স্যাক্টলি। শুধুমাত্র তুমি, তোমার কাজ কি? শুধুমাত্র সমযোজীটা বের করবা। শুধুমাত্র সমযোজীর বৈশিষ্ট্যের ক্রমটা যদি বের করতে পারো, ওইটা জাস্ট উল্টাই দিবা আয়নিক, ওইটা উল্টাই দিবা গলনাঙ্ক, ওইটা উল্টাই দিবা স্ফুটনাঙ্ক। আর যদি তুমি কখনো গলনাঙ্ক বের করো, গলনাঙ্ক মানেই আয়নিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক মানেই স্ফুটনাঙ্ক, ওদের ক্রম একই হয়। কি হয়? একই হয় আসলে। বোঝাতে পেরেছি?
বোঝাতে পেরেছে? হোপফুলি বুঝতে পেরেছো। তো 1 নাম্বার রুলস, এই যে দেখো 1 নাম্বার রুলস, ক্যাটায়নের আকার, এটা কি বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না বলো দেখি। আচ্ছা আমি তোমাদেরকে একটা শুধুমাত্র কুইজ দিই, দেখি কয়জন উত্তর দিতে পারো। কুইজের উত্তর কয়জন দিতে পারো? নিচের কোন যৌগের গলনাঙ্ক বেশি? বেশি। ধরো এ নাম্বার অপশন দিলাম, বেরিলিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড দিলাম। চাও আচ্ছা ভেরি গুড, যারা পেরেছো পেরেছো। দেখো গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি মানে কি? গলনাঙ্ক বেশি মানে তুমি যাই করো না কেন আগে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বের করবা। এই যৌগগুলোর মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম আগে বের করবা। কি করবা? সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। কিভাবে বের করবা ভাইয়া? এই যে দেখো মজার বিষয়টা একটু ভালো করে খেয়াল করো, সবগুলো জায়গায় দেখো এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, ভালো করে খেয়াল করো সবগুলো কিন্তু সেম জিনিস। তাহলে আমি তুলনা করব কার মধ্যে? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। তো আমরা কি জানি যে ভাইয়া আকার কমলে, সরি আমি যদি বলি আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কি হয়? কমে যায়। আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্যের মান কমে যায় আসলে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, আমার যে এই 4টা যৌগ আছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, 4টা লিখো। তো আমরা পর্যায় সারণীতে যদি গ্রুপ 2 এর মৌল দেখি, কয় নাম্বার? গ্রুপ 2 এর মৌল। প্রথম মৌলটার নাম কি? বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। তাহলে উপর থেকে যত বেশি নিচের দিকে যাবে আকারের মান কি হবে? বাড়বে আসলে। তাহলে এখানের মধ্যে সবথেকে বেশি আকার কার? সবথেকে বেশি আকার হচ্ছে বেরিয়ামের। তাহলে এখানের মধ্যে যদি আমি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হিসাব করতাম তাহলে এখানের মধ্যে কি হইতো? সবথেকে আসলে বেশি হইতো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হইতো কি ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হইতো স্ট্রনশিয়াম ক্লোরাইড, তারপর হতো গিয়ে বেরিয়াম ক্লোরাইড। এখন এটা তো আমাকে আসলে জিজ্ঞেস করে নাই যে ভাইয়া তুমি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বের করো, তোমাকে বলেছে গলনাঙ্ক বের করো। তাহলে সমযোজী বৈশিষ্ট্যটা উল্টাই দাও, তাহলে তো গলনাঙ্ক বের হয়ে যায়। এটা যদি সমযোজী বৈশিষ্ট্য হয় তাহলে গলনাঙ্কটা কি হবে? এটার উল্টাটা। তাহলে উল্টাই দিলে কি হয়? বেরিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি, তারপরে হচ্ছে স্ট্রনশিয়াম ক্লোরাইডের, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্যালসিয়াম ক্লোরাইডের, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখানের মধ্যে সব থেকে বেশি কোনটা বলো তো ভাইয়া? বেরিয়াম ক্লোরাইড। বোঝাতে পেরেছি? বলো দেখি।
আজান দিচ্ছে, চুপ থাকো। ভেরি গুড। সো চলো নেক্সটটাতে যাই। আমরা এতক্ষণ ধরে ক্যাটায়নের আকার সম্পর্কে জেনেছি। কি সম্পর্কে? ক্যাটায়নের আকার। এবার আমরা ক্যাটায়নের চার্জ সংখ্যা সম্পর্কে জানব। কি সংখ্যা? ক্যাটায়নের চার্জের সংখ্যা। কিসের সংখ্যা? ক্যাটায়নের চার্জের সংখ্যা। এবার মজা পাবা, মনে রাখবা ক্যাটায়নে চার্জ বাড়লে, ক্যাটায়নের চার্জ বাড়লে কি হয় বলতো ভাইয়া? ক্যাটায়নের চার্জ বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। সমযোজী বৈশিষ্ট্য কি হয়? সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। কি হয়? সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। আসলে ক্যাটায়নের চার্জ বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। কিরকম ভাইয়া? দেখো একটু ভালো করে খেয়াল করো। ধরো এখানের মধ্যে তোমার কাছে তিনটা আয়ন আছে। একটা হচ্ছে সোডিয়াম প্লাস, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন বলো তো এই তিনটা জায়গার মধ্যে চার্জের সংখ্যা কার তুলনামূলকভাবে বেশি? আমাকে একটু বলো। এই তিনটা জিনিসের মধ্যে চার্জের সংখ্যা যদি তুমি তুলনা করতে যাও, প্রথমটাতে দেখবা সোডিয়াম প্লাসে একটা চার্জ, ম্যাগনেসিয়ামে হচ্ছে দুইটা চার্জ, অ্যালুমিনিয়ামে তিনটা চার্জ। আমি এখানে প্রথমে কি বলেছি? ফাজানের নীতি অনুসারে যদি ক্যাটায়নের চার্জের সংখ্যা বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়। তার মানে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, তাহলে ওই দিকে গেলে বাড়ছে না, তাহলে সমযোজী বৈশিষ্ট্য ওই দিকে গেলে বেড়ে যাবে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যদি আমার এরকম আসতো, আমাকে তো আয়ন দিয়ে দিবে না, আমাকে তো আয়ন দিয়ে দিবে না। দেখো আমাকে কি দিয়ে দিবে? ধরো এখানের মধ্যে বলবে সোডিয়াম ক্লোরাইড, বলবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমাকে বলবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমাকে বলবে সিলিকন টেট্রা ক্লোরাইড। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? তার মানে এখানের মধ্যে যখন এই টাইপের যৌগ দেখবা তুমি, আবারও বলতেছি এই টাইপের যৌগ দেখবা, তখন তুমি দেখবা যে এখানের মধ্যে লাস্টের জিনিসটা না সেম, লাস্টের জিনিসগুলো সেম। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখানে দেখো সোডিয়ামের চার্জ প্লাস কত? প্লাস হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের কত? প্লাস 2, অ্যালুমিনিয়ামের কত? প্লাস 3, সিলিকনের কত? প্লাস 4। তাহলে দেখো আমি কি বলেছি? যদি চার্জের সংখ্যা বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্য ধীরে ধীরে কি পেতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্যের যদি আমি ক্রমের কথা বলি, ওই পাশে যেহেতু চার্জ বাড়তেছে তাই ক্রমটাও এই দিকেই হবে। আসলে কেন ভাইয়া? আমি একটু আগেই তো বললাম যে আমার চার্জের সংখ্যাটা প্রাধান্য পাবে। এখানে দেখো +1, +2, +3, +4। বেশি কোথায়? সিলিকন টেট্রাক্লোরাইড ওই দিকে গিয়েছে, যার কারণে আসলে কি হবে বলতো ভাইয়া? ওই দিকে যাওয়ার কারণে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এখন আমি যদি তোমাকে উল্টা কথা বলি, ভাইয়া উল্টা আবার কি কথা বলবেন আপনি? দেখো
আমি যদি তোমাকে বলতাম আয়নিক বৈশিষ্ট্যের কথা, বুঝছো? তার পরবর্তীতে আয়নিক বৈশিষ্ট্য বাদ দিয়ে আমি যদি তোমাকে বলতাম গলনাঙ্কের কথা, যদি বলতাম স্ফুটনাঙ্কের কথা, বুঝতে পারছি? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো বাবা। এখানের মধ্যে যদি আমি বলি আয়নিক বৈশিষ্ট্য, তাহলে আয়নিক বৈশিষ্ট্যটা কি হবে? দেখো যৌগগুলো দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড, রাইট? সেম একই ভাবে গলনাঙ্কের ক্ষেত্রে কি হবে? যে চারটা জিনিস দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। সেম একই ভাবে দেখো, আমি জাস্ট লিখে নিচ্ছি যাতে তোমাদের পরে বোঝাতে গেলে একসাথে বোঝাতে পারি। কি হবে বলো ভাইয়া? এখানের মধ্যে হবেটা কি আসলে? জাস্ট সমযোজী যে বৈশিষ্ট্যটা থাকে এটা উল্টাই দিলেই আয়নিক বৈশিষ্ট্যের ক্রম পাওয়া যায়, তার গলনাঙ্কের ক্রম পাওয়া যায়, তার স্ফুটনাঙ্কের ক্রম পাওয়া যায়। তার মানে আমি যদি এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে কি হবে বলো তো ভাইয়া? এটা আসলে কোন দিকে যাচ্ছিল? এই দিকে, তাহলে দেন জিনিসটা এই দিকে আসবে। এই যে দেখো, বলো দেখি বোঝাতে পেরেছে কিনা, বলো 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 বলো। বলো 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 বলো, বুঝাতে পেরেছি কিনা বলো তো ভাইয়া, বলো তো দেখি। বুঝতে পেরেছ? জিনিসগুলো কি আসলে খুব ডিফিকাল্ট? জিনিসগুলো কি আসলে কঠিন? উত্তর হচ্ছে না। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ঠিক মতো পড়ো, বুঝে বুঝে পড়ো, জিনিসগুলো অনেক সোজা। বাট তুমি যদি মুখস্থ করতে যাও যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এভাবে পড়তে যাও, তাহলে কিন্তু ডিফিকাল্ট। বুঝতে পেরেছো আমার কথা? হোপফুলি বুঝতে পেরেছো। যাক, সো চলো, তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য ক্লিয়ার করলাম তোমরা বলো তো ভাইয়া? ক্যাটায়নের আকারের বৈশিষ্ট্যটা ক্লিয়ার করলাম, ক্যাটায়নের চার্জের সংখ্যার ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার আমরা কি করব? এবার আমরা দেখো ভালো করে খেয়াল, অ্যানায়নের আকার নিয়ে আলোচনা করি। 3 নাম্বার, আমরা প্রথম দুইটা শেষ করেছি, এখন আমরা 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বার কি? অ্যানায়নের আকার সম্পর্কে। কি সম্পর্কে? অ্যানায়নের আকার সম্পর্কে। এখানে সব লেখা আছে, দরকার নেই আমার। আমি এখন কি নিয়ে পড়াশোনা করব? অ্যানায়নের আকার সম্পর্কে। কি সম্পর্কে? অ্যানায়নের আকার। মনে রাখবা সবসময়, যদি অ্যানায়নের আকার ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ অ্যানায়নের আকার যদি বেড়ে যায়, অ্যানায়নের আকার অ্যানায়নের আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়। আচ্ছা, এটা মানেটা কি ভাইয়া? অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার চিনো না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ধরো আমি 4টা অ্যানায়ন অ্যাড করলাম, তুমি হ্যালোজেনের কথা চিন্তা করো। ধরো এখানে আমি 4টা হ্যালোজেন রাখলাম, হ্যালোজেনের মধ্যে আমি দিলাম যে ভাইয়া ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো তো অধাতুরা তো ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে এরা কি হিসেবে কাজ করে? অ্যানায়ন হিসেবে কাজ করে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে ভাইয়া, ভালো করে বুঝো কি বলেছি। অ্যানায়নের
আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। তার মানে ধরো আমি এখানের মধ্যে অ্যানায়নের যদি আকারের কথা বলি, যে ফ্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস আয়োডিন মাইনাস, তাহলে এখানের মধ্যে আকার সব থেকে বড় কার? উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, তাহলে আয়োডিনের আকার সব থেকে বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। অর্থাৎ দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে সব থেকে আকার বেশি আয়োডিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। তো দেখো ভালো করে বুঝো, আমি যদি তোমাকে বলি সমযোজী বৈশিষ্ট্যের কথা, সমযোজী বৈশিষ্ট্য, তো চারটা যৌগ আমি তোমাকে এখানে লিখে দিই, যে ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে চারটা যৌগের মধ্যে কার সব থেকে বেশি বলো তো ভাইয়া? আমি আকারটা দেখবো, দেখো সব জায়গায় কিন্তু সেম হাইড্রোজেন আছে, সব জায়গায় কি আছে? সেম হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকা সত্ত্বেও দেখো তুমি তুলনা করবা কি? অ্যানায়নের মধ্যে, পার্থক্যটা অ্যানায়ন করে দিবে। তাহলে এই যে দেখো, এটা হলো আসলে আসল ক্রম। বলো তো দেখি বোঝাতে পেরেছি কিনা, বলো তো বাবারা, বলো তো। এখন আমি যদি তোমাকে এখানের মধ্যে বলি ভাইয়া আয়নিক বৈশিষ্ট্যের ক্রম কি হবে, তোমরা একটু খুঁজে বের করো তো। আমি কি বলেছি বারবার, জাস্ট তুমি সমযোজীটা খুঁজে বের করবা, বাকি সব জিনিস অটোমেটিকলি বের হয়ে যাবে, বাকি সব জিনিস অটোমেটিকলি বের হয়ে যাবে। আয়নিক বৈশিষ্ট্য, এরপরে ধরো আমি লিখে দিলাম হচ্ছে গলনাঙ্কের ক্রম, গলনাঙ্কের ক্রম কোনটা হবে? আমি কি এর আগে ক্রম লিখছি না বৈশিষ্ট্য লিখছি? জাস্ট গলন। পরবর্তী থেকে স্ফুটনাঙ্কের ক্রম, দেখ তাহলে গলনাঙ্কের ক্রম আমরা এখানের মধ্যে কি করব? জাস্ট আমি এখানে যৌগগুলো লিখতেছি, তোমরাই উত্তরগুলো বলো। যারা ক্লাস মনোযোগ দিয়ে করবা তারাই ভালো করবা দিন শেষে, এছাড়া কি আর ভালো করা সম্ভব বলো ভাইয়া? তার পরবর্তীতে বলো দেখি কি হবে আসলে, আয়নিক বৈশিষ্ট্যের ক্রম কোনটা হবে বলো তো দেখি? আমি তো শুধুমাত্র সমযোজী বৈশিষ্ট্যটা শিখিয়ে দিলাম, বলো আমাকে, বলো একটু। ঠিক আছে, সো দেখো আমরা কি শিখবো, জাস্ট সমযোজী বৈশিষ্ট্যটা যদি করতে পারি, আয়নিক বৈশিষ্ট্য এর উল্টা দিকে, তার পরবর্তীতে গলনাঙ্কের ক্রমটা হবে এটার উল্টা দিকে, স্ফুটনাঙ্কের ক্রমটা হবে এটার উল্টা দিকে। মিলেছে কার কার সাথে মিলেছে বলো তো ভাইয়া? বলো তো দেখি কার কার সাথে মিলেছে আসলে? জাস্ট তুমি কিটা মনে রাখবা, তুমি আসলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা মনে রাখবা। আয়নিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবকিছু অটোমেটিকলি পেয়ে যাবা। এক্স্যাক্টলি, ঠিক আছে। আরেকটা, আমরা কয়টা বৈশিষ্ট্য পড়লাম বলো তো বাবারা?
কয়টা বৈশিষ্ট্য পড়ছি? আমরা বৈশিষ্ট্য পড়ছি একটা, দুইটা, তিনটা, রাইট? কয়টা পড়েছি? তিনটা পড়েছি। লাস্টেরটা কি পড়লাম? যে অ্যানায়নের আকার যদি কখনো বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্যের মান কি হবে? তুলনামূলকভাবে বেড়ে যাবে। মনে রাখবা কি, অ্যানায়নের আকার যদি কখনো বাড়ে সমযোজী বৈশিষ্ট্যের মান সবসময় কি হবে? বেড়ে যাবে আসলে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি কিছু বলে নেই আসলে। 4 নাম্বার বৈশিষ্ট্য, আমরা তো তিনটা সম্পর্কে জানলাম। 4 নাম্বার যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলি। সেটা হচ্ছে, তোমরা যারা এখনো আমাদের রসায়ন অনলাইন ব্যাচে যুক্ত হওনি, আমাদের কিন্তু এখানে কেউ আসো রসায়ন অনলাইন ব্যাচ এইচএসসি 27 এর কেউ আছো যারা মানে রসায়ন অনলাইন ব্যাচে ইনরোল আছে? অনেক স্টুডেন্ট মাশাআল্লাহ ইনরোল করে ফেলছেন, তো ওদের জন্য তো এই ক্লাস না। তারপরে আমি দেখলাম আসলে, জিজ্ঞেস করলাম। সো একটা জিনিস বলি ভাইয়া, আমরা কিন্তু ওইখানের মধ্যে অলরেডি 2 নাম্বার অধ্যায়টা শেষ করে ফেলেছি। তুমি যদি এখনো জয়েন করে না থাকো, তো তুমি জয়েন করার সাথে সাথে কিন্তু 2 নাম্বার অধ্যায় সকল ক্লাস তুমি পেয়ে যাবা। বুঝতে পেরেছো আমার? তোমার ড্যাশবোর্ড, তুমি যে অ্যাপস এর মধ্যে লগ ইন করবা, তোমার ফোন নাম্বার দিয়ে সব ক্লাস অটোমেটিক্যালি চলে আসবে। তুমি জাস্ট ওই ক্লাসগুলো ভালো করে করো। ওর বাইরে কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। বোঝাতে পেরেছি আমি? শুধুমাত্র ওই জিনিসগুলো পড়ো, আর কিচ্ছু দরকার নেই। এর পরবর্তী তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা যদি দেখো ফার্স্ট দিন এইচএসসি 27, এইটা যদি তুমি প্রোমো কোড ব্যবহার করো, এটা যদি প্রোমো কোড ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ আমি জানি, আমি তোমাদেরকে একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে, কলেজে যখন তুমি নতুন আর যদি তোমার প্যারা লাগে, তুমি শুধুমাত্র 16910 এই নাম্বারটাতে ফোন দিলে ওরা না বুঝাই দিবে কিভাবে কি করতে হবে, সব বুঝাই দিবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, কলেজ লাইফ অনেকক্ষণ ধরে তো 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তো আমি তোমাদেরকে কিছু বলি আসলে। সেটা হচ্ছে, কলেজে প্রথম ওঠার পর আমার অনুভূতিটা কিরকম ছিল আমি বলি। আমি লিটারেলি হচ্ছে গিয়ে রংপুরে পড়াশোনা করতাম। তো পড়াশোনা করার পরবর্তীতে যখন আমি হচ্ছে ঢাকায় একটা কলেজে চান্স পাইলাম, তো আমার আসলে স্বপ্নের মতো মনে হচ্ছিল। কারণ আমাকে সবাই বলেছিল যে আমার দ্বারা পড়াশোনা সম্ভব না, মানে আমি ওই জায়গা থেকে এসেছি যে আমার দ্বারা পড়াশোনা সম্ভব না, ফ্যামিলির মানুষ বলতো। এবং হচ্ছে আমাকে বলছিল যে ক্ষেত খামারি করতে, গরু ছাগল দেখতে এবং চাষবাস করে বাকি জীবন পার করে দিতে। তো এরপরে হচ্ছে গোল্ডেন পাইছিলাম জিএসসি তে, তারপরে এসএসসি তে পাইলাম আলহামদুলিল্লাহ। পাওয়ার পরবর্তীতে ঢাকায় না আবেগবশত আসলে অ্যাপ্লাই করলাম। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু ইচ্ছা আছে। ইচ্ছা বলতে আমি যে ঢাকায় ভর্তি হবো, মানে আমার এসএসসি তে রেজাল্ট মাশাআল্লাহ ভালো হওয়ার পরেও সবাই বলছিল দরকার নেই, ওকে গ্রামে ভর্তি করিয়ে দাও। তো আমি আসলে ভাবলাম আচ্ছা তাহলে গ্রামেই মনে হয় পড়তে যাইতে হবে। হুট করে শুনি যে না, আমাকে আসলে হচ্ছে ঢাকার কলেজে অ্যাপ্লাই করেছি, সেখানে হচ্ছে আমার আম্মু বলেছে আমার আম্মুই পড়াবে, দরকার হলে কষ্ট করে, যত কষ্ট করে হোক পড়াবে। ঢাকার একটা হোস্টেলে কলেজ আছে, কলেজের হোস্টেল আছে, হামদর্দ পাবলিক কলেজ। আমি জানি না তোমরা চিনো কিনা, পান্থপথে এখানে। সো ওই জায়গাটার মধ্যে আমাকে ভর্তি করালো। করার পর প্রথম দিকে খুবই ভালো লাগতো, মানে বসুন্ধরা প্রথম ঢাকা দেখে মনে হয় বিদেশ চলে এসেছি, বিল্ডিং এর পর বিল্ডিং দেখতে তো ভালোই লাগে। তার উপরে আমি আবার ইয়াতে উঠেছি, কলেজে উঠেছি আসলে। বুঝতে পেরেছো? এরপরে না কেন জানি মানে মনে হলো নিজের ভিতরের থেকে না একটা বড় বড় ভাব আসতেছিল। যে বড় বড় ভাব মানে কি জানো? অনেক বড় হয়ে গিয়েছি আমি, অনেক কিছু পারি, কলেজ কোনো ব্যাপার হলো। এখানে তো আমি আসলে একদম মানে একদম ফটকা মোটকা করে টোরে আমি তো মানে একদম বোর্ড স্ট্যান্ড করে ফেলবো একদম। কিন্তু পড়াশোনার জায়গায় কিচ্ছু করতাম না, বলতাম ভাবতাম অনেক পড়বো, মনে হইতো অনেক পড়ছি, কিন্তু দিন শেষে কিচ্ছু পড়িনি। আমার পড়াশোনার রুটিনটা কিরকম ছিল জানো? আমার পড়াশোনার রুটিনটা এরকম ছিল যে ধরো আমি বুঝতাম না, আমার গাইডলাইনের একটা অভাব ছিল। যে ধরো 6টার সময় 6টা থেকে 6টা 30 পর্যন্ত আমি বাংলা পড়বো, 6টা 30 থেকে 7টা পর্যন্ত ইংলিশ পড়বো, 7টা থেকে 7টা 30 পর্যন্ত আমি আইসিটি পড়বো, তারপরে 7টা 30 থেকে 8টা পর্যন্ত বায়োলজি পড়বো, 8টা থেকে 8টা 30 পর্যন্ত কেমিস্ট্রি পড়বো, তারপর 8টা 30 থেকে 9টা পর্যন্ত ম্যাথ করব। মানে দুনিয়া 10টার মধ্যে 6টা থেকে 10টার মধ্যে সব আধা ঘন্টা করে করে ভাবতাম যে দিনে তো সব সাবজেক্ট পড়ে ফেলছে।
কিন্তু লিটারেলি কোনো সাবজেক্ট না ভালো করে পড়া হতো না। এটা একটা ভুল স্ট্র্যাটেজি যে প্রতিদিন একটু একটু করে পড়ো, সবগুলো সাবজেক্ট পড়ো। না না, এরকম করবা না কখনো না। ধরো যেই সাবজেক্টটা তুমি পড়তে যাবা, বুঝতে পেরেছ, যেই সাবজেক্টটাই তুমি পড়তে যাও না কেন, প্রথম থেকে গুরুত্ব মানে সময়ের দিকে, হ্যাঁ সময় তো থাকবে আমার এতক্ষণ সময়, এমন করো না যে ধরো ফিজিক্সে তুমি 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যেতে চাও, যে তোমার হাতে 30 মিনিট সময়, 1 ঘন্টা সময়, যে আচ্ছা আমি আধা ঘন্টায় 2টা সিকিউ সলভ করব। এটা না করে 1 ঘন্টায় 5টা সিকিউ সলভ করো। হ্যাঁ, 2 ঘন্টায় 10টা সিকিউ সলভ করো, সময়টা বাড়িয়ে নাও। যখন যেই সাবজেক্টটা পড়বা খুব মনোযোগ সহকারে পড়বা, এছাড়া কিন্তু বিপদ আছে। আমার কথা বুঝতে পেরেছো? তো এরপরে যে মানে যথারীতি যা হওয়ার তাই হয়। কলেজের প্রথম যে পরীক্ষাটা, সেটাতে আমি ফেল করি, বুঝতে পেরেছো? সবকিছুতে পাশ করলে আমার এমসিকিউতে, ম্যাথ এবং ফিজিক্সের এমসিকিউতে আমি ফেল করি প্রথম যে টার্ম পরীক্ষাটা ছিল। পরের বার মনে হয় আমি এবার ফাটাই দিব। ফ্রেন্ডরা তো বলে কি রে তুই তো ভাব অন্যরকম, তুই তো অনেক পড়িস। কিন্তু লিটারেলি আমি পড়াশোনার টেবিলে বসে থাকি, বাট স্ট্র্যাটেজিটা খুবই খারাপ ছিল, মানে কিছু পড়তাম না, দিন শেষে কোনো কিছুই পড়তাম না। কলেজের প্রথম যে ষান্মাসিক বা অর্ধবার্ষিকী পরীক্ষা বা যেটাই বলো, আমি তো ভুলে গিয়েছি, হ্যাঁ 4 মাস পর একটা 100 মার্কের পরীক্ষা হয়, ফিজিক্সে ফেল করেছি, ম্যাথে ফেল করেছি, এটা এমসিকিউতে, সৃজনশীলে না। হ্যাঁ, 8-এর মধ্যে 7 পেয়েছি খুব সম্ভবত। এর পরের টার্ম পরীক্ষাতে হেভি এনার্জি নিয়ে পড়াশোনা করলাম, করার পরে সেটাতেও ফেল করেছি। কিসে? ওই একই ফিজিক্সে ফেল করেছি, ম্যাথে ফেল করেছি। সুতরাং প্রথম থেকে যদি তোমার গাইডলাইন না থাকে, প্রথম থেকে যদি তোমার সঠিক একটা রাস্তা না থাকে, তাহলে কিন্তু মুশকিল। কিভাবে পড়তে হবে, কিভাবে পড়াশোনা করা উচিত, যদি তুমি ভাবো আমি কলেজে উঠেছি, অনেক বড় হয়ে গিয়েছে, অনেক সময় আছে, যারা দ্বিতীয় বর্ষে অলরেডি উঠে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো এইচএসসি তে কোন দিক দিয়ে সময় চলে যাবে, কোন দিক দিয়ে কি হয়ে যাবে, তুমি কিচ্ছু টের পাবা না। মানে কিচ্ছু না, মানে কিচ্ছু টের পাবা না ভাইয়া। কোন পাশে এইচএসসি হয়ে যাবে, কোন পাশে কি, মানে কেমনে কেমনে জানি সবকিছু শেষ হয়ে যাবে। পড়াশোনা মনে হবে কিছুদিন পর পাহাড় সমান জমেছে। সুতরাং প্রথম থেকে স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করতে হবে। রসায়ন পড়বা, যেভাবে পড়লে তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে পারো সেভাবেই পড়াশোনা করবা, এছাড়া কইরো না, নয়তো কিন্তু প্যারা আছে। বুঝতে পেরেছ? সবাইকে ক্লিয়ার? সুতরাং আমি তোমাদের সবাইকে বলি, প্রথম থেকে সিরিয়াস হতে হবে। প্রথম থেকে সিরিয়াস না হলে লাস্টে গিয়ে আসলে এইচএসসি লাইফে কিছু ভালো করা সম্ভব না। তোমাদের একটা প্রবণতা আছে, এইচএসসি ফার্স্ট ইয়ার আরে প্যারা নাই, অর্ধেক সময় যে ফাইনাল পরীক্ষার সময় পড়বে, এই ফার্স্ট ইয়ার ফাইনালের সময়, ফাইনাল সময় কোন রকমে আল্লাহ পাশ করায় তার সেকেন্ড ইয়ারটা ফাটাই দিব। বুঝতে পেরেছ? একদম ফাটাই দিব। বুঝতে পেরেছ আমার কথা? সো জুসু বলেছে কি রিপ্লাই দিব ভাইয়া? আচ্ছা, ফাটাই দিব। পরে দ্বিতীয় বর্ষে উঠবো, কিছুদিন যাওয়ার পর মাথার উপরে সবকিছু চলে যাবে, প্রি টেস্ট পরীক্ষার আগে পড়ে ফাটাই দিব, প্রি টেস্টও একদম ধরা খাবে। পরে প্রি টেস্টে যখন ধরা খাবে, টেস্টে ফাটাই দিব, পরে টেস্টটাও খারাপ হবে, এখন কি করবে? ফাইনাল পরীক্ষায় ফাটাই দিব, ফাইনাল পরীক্ষাও ধরা খাবে। বোঝাতে পেরেছি আমি? বুঝাতে লিটারেলি এডমিশনে গিয়েও ধরা খাবে। বুঝছো? তো চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যানায়নের চার্জ। কিসের চার্জ? অ্যানায়নের চার্জ নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। কিসের চার্জ? অ্যানায়নের চার্জ সংখ্যা। সবগুলো নিয়ে কথা বলেছি, লাস্টের একটা বাকি ছিল, সেটা কি? সেটা ছিল হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। কিসের চার্জ সংখ্যা? অ্যানায়নের চার্জ সংখ্যা। আসলে কিসের চার্জ সংখ্যা? অ্যানায়নের চার্জ সংখ্যা। অ্যানায়নের চার্জ সংখ্যা। কি সংখ্যা? অ্যানায়নের চার্জ সংখ্যা। অ্যানায়নের কি সংখ্যা? অ্যানায়নের হচ্ছে চার্জ সংখ্যা। তো দেখো ভালো করে খেয়াল করো, অ্যানায়নের চার্জ সংখ্যা দিয়ে আমরা কি পড়বো এক্স্যাক্টলি, সবসময় মনে রাখবা। অ্যানায়নের যদি অ্যানায়নের চার্জ বাড়লে
সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। কি হয়, অ্যানায়নের চার্জ বাড়লে সমযোজী বৈশিষ্ট্য এটার মান বেড়ে যায়। বুঝতে পারছো আমার কথা? দেখো ভালো করে খেয়াল করো, তাহলে অ্যানায়নের চার্জ বাড়া মানেটা কি? দেখো আমি কিছু অ্যানায়ন লিখি, ধরো আমার এখানে ধরো নাইট্রোজেন আছে, চিন্তা করো নাইট্রোজেনের উপর কত হয়, -3 হয়, বুঝছো? তার পরবর্তীতে নাইট্রোজেনের পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ধরো অক্সিজেন -2 হয়, তার পরবর্তীতে ধরো হচ্ছে ক্লোরিন অথবা ফ্লোরিন, ফ্লোরিন মাইনাস কত হয়, -1। আমি কি বলেছি, যদি চার্জের পরিমাণটা বাড়ে, কিসের পরিমাণ, অ্যানায়নের চার্জের পরিমাণটা যদি বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। তো তুমি দেখো তো ভালো করে খেয়াল করো তো, এখানে আছে -3, এখানে আছে -2, এখানে আছে -1, তাহলে চার্জের পরিমাণটা কোথায় বাড়তেছে, এই পাশে বাড়তেছে না, এটার পরিমাণটা কি বেশি না, -3টা বেশি, তারপর -2টা, তারপর -1। তার মানে আমি কি বলতে পারি এখানে, সব থেকে এইটা তারপর এইটা। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে বলি সমযোজী বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য। তার পরবর্তীতে দেখো ভালো করে খেয়াল করো, সমযোজী বৈশিষ্ট্য এখানের মধ্যে কি হবে, প্রথমে দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানের মধ্যে অ্যামোনিয়া দিলাম, বুঝছো? তারপরে দিলাম পানি, তারপরে দিলাম হাইড্রোজেন ফ্লোরাইড, বুঝছো? এবার আমার এখানের মধ্যে প্রশ্নটা কি ভাইয়া, আমার এখানে প্রশ্নটা খুব সিম্পল, সমযোজী বৈশিষ্ট্য কোনটার বেশি? তো যখন এরকম টাইপের আসে দেখো ভালো করে খেয়াল করো, এই তিন জায়গায় কিন্তু কমন হচ্ছে, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, কিন্তু প্রথম জায়গাটাতে একটু খেয়াল করো ভাইয়া, এখানের মধ্যে তিনটা হাইড্রোজেন জন্য এর পাওয়ার হবে -, এটার মধ্যে দুইটা হাইড্রোজেন জন্য এটার পাওয়ার হবে -2, এটার মধ্যে একটা হাইড্রোজেন জন্য এটার পাওয়ার হবে -1। তাহলে কোনটার পাওয়ারের মান সব থেকে বেশি বলো তো ভাইয়া, NH3। তাহলে এটা, তারপর এটা, তারপর এটা। তার মানেটা কি বুঝাইলাম ভাইয়া, তার মানেটা খুব সিম্পল, মানেটা হচ্ছে ভাইয়া সব থেকে বেশি হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, এই তো হয়ে গেল। বোঝাতে পেরেছি বলো ভাইয়া, বলো দেখি বোঝাতে পেরেছি কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তার পরবর্তীতে দেখো আমার এখানের মধ্যে কি কি আসে, আরো আয়নিক বৈশিষ্ট্য, কি বলছি, আয়নিক বৈশিষ্ট্য। তার পরবর্তীতে হচ্ছে আয়নিক সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য, তারপর হচ্ছে গলনাঙ্কের ক্রম, তারপরেরটা হচ্ছে স্ফুটনাঙ্কের ক্রম। দেখো ভালো করে খেয়াল করো ভাই, এখানের মধ্যে আমি তিনটা যৌগই লিখে ফেলি আগে, তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। এখন দেখো আমি কি বলছি, তুমি কোন যৌগ দেয়া থাকলে প্রথমে কি করবা, যেভাবে হোক, যেভাবে হোক সেটা সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা খুঁজে বের করবা, যে সমযোজী বৈশিষ্ট্য বেশি কার কম কার, এটার ক্রমটা খুঁজে বের করবা। তো তুমি এখানের মধ্যে দেখো তো ভাইয়া ভালো করে খেয়াল করো তো, এখানে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা খুঁজে পেলা না, অবশ্যই খুঁজে পেয়েছো। তাহলে এটা কি হবে বলো তো, এটার যদি আমি বিপরীত পাশ দেই, বিপরীত পাশ মানে কি, আমি যদি এটাকে এভাবে ঘুরিয়ে দেই, যে জাস্ট এভাবে ঘুরিয়ে দেই, জাস্ট এভাবে ঘুরিয়ে দেই, জাস্ট এইভাবে ঘুরিয়ে দেই, তাহলে কি পাওয়া যাবে,
আয়নিক বৈশিষ্ট্যের ক্রম পাওয়া যাবে, গলনাঙ্কের ক্রম পাওয়া যাবে, স্ফুটনাঙ্কের ক্রম পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো কি পারোনি বলো তো ভাইয়া, বলো বলো। জিনিসগুলো কি খুব বেশি কঠিন ছিল? হোপফুলি না, বাট জিনিসগুলো চারটা রুলসের ভিতরে 4 রকমের ক্রম, তার মানে ব্যাপারটা হচ্ছে 16 রকমের জিনিস তোমার মাথার মধ্যে বাছাবাছি করবে, সংখ্যাটা একটু বেশি, যার কারণে হয়তোবা তোমার একটু প্যারা লাগতে পারে, বাট পরবর্তীতে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। বলো তো দেখি আমার কথা বুঝতে পেরেছো কিনা, বলো। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, আয়নিক বৈশিষ্ট্যের ক্রম, গলনাঙ্কের ক্রম, স্ফুটনাঙ্কের ক্রম, বলো বোঝাতে পেরেছি? তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি কিন্তু ভাইয়া যে সমযোজী বৈশিষ্ট্য বলুক অথবা আয়নিক বৈশিষ্ট্য বলুক, যেটাই বলুক না কেন, যদি আমাদের এদের বৈশিষ্ট্যের ক্রম বের করতে বলে কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি, এই টাইপের কথাবার্তা যদি তোমাদেরকে কখনো বলে, কি করবা? আমি এই 4টা রুলস ফলো করব। প্রথম রুলসটা কি? সেটা হচ্ছে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের চার্জের সংখ্যা, অ্যানায়নের আকার, অ্যানায়নের চার্জ সংখ্যা। ওরে আল্লাহ, সেতু খাতুন বলছে আয়ন বের করব কিভাবে? তোমাকে তো 9 এ ভর্তি হতে হবে। সেতু বাবা, এগুলো তো 9 এর পড়া। তুমি যদি আমাকে বলো এখন যে ভাইয়া আয়ন কিভাবে বের করব, তুমি না একটা কাজ করবা, তুমি যদি এইচএসসি 27 হও, তুমি নবম দশম শ্রেণীর নবম আরে লিখেন দশম শ্রেণীর 2টা অধ্যায় পড়বা ভালো করে। একটা অধ্যায় হচ্ছে অধ্যায় 5 পড়বা। কোন অধ্যায়? অধ্যায় 5 পড়বা। আর একটা পড়বা অধ্যায় 7। এই 2টা একটু পড়া দরকার তোমার, বুঝছো? এই অধ্যায়গুলো তোমার গ্যাপ হয়ে গেছে। অধ্যায় 7 থেকে যে জিনিসটা তোমার জানা দরকার, জারণ বিজারণ পড়বা। স্পেসিফিক ভাবে বলে দিলাম, একটু রিভাইজ করবা। 9, 10 এ ফাঁকিবাজি করলে কি করা যাবে? 9, 10 এর পড়া পড়তে হবে নিজের দায়িত্বে। আর এখান থেকে যোজনী, যোজ্যতা, এই জিনিসগুলো পড়বা। যোজনী কি, যোজ্যতা কি, যোজ্যতা ইলেকট্রন কি, এই জিনিসগুলো পড়বা। বুঝাতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছো, বুঝছো? সো 9, 10 এর জিনিসগুলো না নিজেকে আসলে খুঁজে বের করতে হবে, কেমন? আচ্ছা, দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে FeCl2 এবং FeCl3 এটার মধ্যে গলনাঙ্ক বেশি কার এবং কেন? বলো তো ভাইয়া, কার এবং কেন? কে কে বলতে পারবা দেখি? কে বলতে পারবা? কমেন্টে একটু জানাও তো দেখি, বলো বলো। বলো 2টার মধ্যে কার গলনাঙ্ক বেশি এবং কার? কেউ পারতেছো না, কেউ পারতেছো না বাবারা। এলমা, আবির, তোমরাও পারো না? দেখো যখন এই টাইপের প্রশ্ন দেখবা, দেখো FeCl2 আরেকটা কি FeCl3, এখানের মধ্যে তুমি ধাতব আয়নটা দেখো, ভালো করে খেয়াল করো। 2টা ক্লোরিন মানেটা কি? 2টা ক্লোরিন মানে হচ্ছে +2, আর 3টা ক্লোরিন মানে +3।
তো দেখো তো ফাজারের নীতিতে কি পড়েছি, যখন আমার চার্জের সম্পর্কে কি পড়েছি, দেখো আমি তোমাদেরকে বলি, এটা যে আমি তোমাদেরকে পড়িয়েছি আমি তোমাদেরকে বলতেছি, পেজ নাম্বার হচ্ছে 3839 এর দিক পাবো। এই যে দেখো আমি তোমাদেরকে বলেছি, এই যে দেখো কি বলেছে এখানের মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, এখানে একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে দেখো কি বলেছে, ক্যাটায়নের চার্জ বাড়লে সমযোজী বাড়ে। বুঝো কি বলেছে, ক্যাটায়নের চার্জ বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? সো দেখো এখানের মধ্যে আমি যদি এই দুইটা তুলনা করি, দেখো ভালো করে খেয়াল করো, Fe2+ আর Fe3+, এই দুইটার মধ্যে আমি কি বলছি, চার্জ বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। তাহলে এখানে চার্জ কোনটার বেশি, এইটার চার্জ বেশি, তাহলে সমযোজী আমি এই পাশে কখন দিব, আমি যদি আসলে সমযোজী বৈশিষ্ট্যের কথা বলি, সমযোজী বৈশিষ্ট্যের কথা বললে দেন ভাইয়া আমার এটা রাইট, কোনো সমস্যা নাই। বাট আমি যদি তোমাকে বলি যে ভাইয়া গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সমযোজী বৈশিষ্ট্য এইসবের কথাবার্তা যদি বলি, তখন আমার কি হবে আসলে, তখন জিনিসটা কি উল্টে যাবে না বলো তো ভাইয়া? জাস্ট জিনিসটা কি হবে, উল্টে যাবে, যেটা স্বাভাবিক নিয়মে হয় সেটা উল্টায় যাবে। এটা হবে এইরকম, কি হবে এরকম, এই তো হয়ে গেল। তাহলে এখন এইটার গলনাঙ্ক হচ্ছে Fe2+ এর বেশি, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, FeCl2 is greater than FeCl3। বলো দেখি বুঝছো কিনা, বলো বলো দেখি। বোঝাতে পেরেছি? তো দেখো সেম ভাবে আমাকে যদি কখনো এরকম কিছু অপশন দিত যে ভাইয়া এই যে Cu কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড কোনটার বেশি বলো তো ভাইয়া, কোনটার বেশি, তা আমি কি বলছি, চার্জের মান বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। এইটা চার্জের মান 1, এটা চার্জের মান 2, চার্জের মান বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হচ্ছে এইটার। কিন্তু আমি যদি তুলনা করি যে ভাইয়া গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দেন এইটা রাইট, উল্টাটা হবে কি হবে না বলো, হবে কি হবে না? সেম ভাবে আমি যদি এখানে এরকম হিসাব করি, ক্রোমিয়াম 3+ এবং ক্রোমিয়াম 6+, কোনটার বেশি, আমি কি জানি, যদি আমাকে সমযোজী বৈশিষ্ট্যের কথা বলতো তাহলে এইটার বেশি হইতো, কারণ চার্জের সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। বাট আমার যদি গলনাঙ্ক বলে তখন এই পাশে। বোঝাতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে এটা কিউপ্রাস ক্লোরাইড ভাইয়া, Ca না কিন্তু Cu, এই জিনিসগুলোকে কেন তোমরা এ মনে করতেছো, CuCl। বোঝাতে পেরেছি? CuCl, বুঝছো? পড়তে হবে, পড়লে মাথায় ঢুকবে, চেষ্টা করতে হবে, মাথায় না ঢুকলে মাথায় ঢুকাইতে হবে, নয়তো বা সায়েন্স নিয়ে তো লাভ নাই। তাহলে যাদের মাথায় ঢুকবে তারা ভালো করবে, যারা যদি কখনো এভাবে কমপ্লেইন করো ভাইয়া মাথায় ঢুকতেছে না, তাহলে যার মাথায় ঢুকে সেই ভালো করবে, সেই দিন শেষে মেডিকেলে পড়বে, সেই ডাক্তার হবে, তুমি দিন শেষে তার কাছে রোগী হিসেবে যাবা। বুঝছো? কখনো এভাবে কমপ্লেইন করবা না, ভাইয়া মাথায় ঢুকে না, পারতেছি না, না পারতে হবে। যখন তুমি তোমার ব্রেইনকে একবার বুঝাবা, দেখো আমি তোমাকে বলি আমাদের ব্রেইন কিভাবে থিঙ্ক করে আসলে, মানে ব্রেইন কখনো একটা কঠিন জিনিসকে সহজে রিসিভ করতে চায় না। ব্রেইন তখন তোমাকে বোঝানোর চেষ্টা করে জিনিসটা তো অনেক কঠিন, পারতে থাক, দরকার নেই। বাট তুমি যখন ফোর্স করে সেটাকে ব্রেইন কি প্র্যাকটিসের মাধ্যমে ইজি করো, দেন জিনিসটা আস্তে আস্তে রেগুলারলি প্র্যাকটিসের মাধ্যমে ইজি হয়। তুমি যখন ব্রেইনের মতো চিন্তা আসলেই তো জিনিসটা তো অনেক কঠিন, বাদ দেন পরীক্ষার আগে রাতে একবার দেখে গেলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। বুঝছো? এসএমপি শুরু হবে ভাইয়া, তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। বুঝছি, সবাই বুঝতে পেরেছি, হোপফুলি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? সো যারা এইচএসসি 27-এর
আবারও বলতেছি, এইচএসসি 27-এর এখনো সাইকেল 1-এ জয়েন করনি ভাইয়া, সাইকেল 1-এ জয়েন করনি, মাত্র 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 1500 টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারো। বুঝছো? বুঝতে পারছো আমার কথা? রসায়নে, রসায়নে তুমি যদি ফারদিন এইচএসসি 27 এই প্রোমো কোডটা ব্যবহার করো, তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। সো অন্য যে টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি পড়ানো শুরু হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? আহমেদ জিজ্ঞেস করতেছে এলমা এই টপিক বুঝছেন? কেন আহমেদ, এলমা বুঝছে কিনা সেটা আহমেদ কেন জানবে? আহমেদ বলতেছে এলমাকে যে আপনি কি এই টপিকটা বুঝছেন? বাবা সে বুঝছে কিনা মানে পড়াশোনার জায়গা, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ বান্ধবী তুমি কি বুঝতে পেরেছো, তুমি বুঝছো কিনা এটা আসলে ম্যান্ডেটরি। বুঝতে পেরেছো? সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। যারা যারা এখনো এনরোল করনি তাড়াতাড়ি এনরোল করে ফেলো, নয়তোবা কিন্তু পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার অনেক পড়া হয়ে যাবে। কেমন? তো আমরা কিন্তু শুধুমাত্র পড়াই না, আমাদের এখানে ডেইলি এক্সাম নেওয়া হয়, মান্থলি এক্সাম নেওয়া হয়, উইকলি এক্সাম নেওয়া হয়, মানে পুরো সপ্তাহে কি বিষয়ে পড়ানো হয়েছে সেটার উপর পরীক্ষা নেই। প্রতিদিন যে ক্লাসটা হয় তার পরবর্তীতে ওই ক্লাসের ভিত্তিতে আবার পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ তুমি একদম মানে আবার তোমাদের কোনো সমস্যা থাকলে টিচারের সাথেও সরাসরি কথা বলতে পারবা। বুঝতে পেরেছো আমার কথা? সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, মেইন ক্লাসে। কোর্সে এনরোল না করলে তাড়াতাড়ি করে ফেলো ইনশাল্লাহ। সাইকেল 1 মানে আমাদের যে রসায়ন দুইটা বই, এই দুইটা বইকে 4টা ভাগে ভাগ করেছি। এই 4টা ভাগের মধ্যে প্রথম ভাগকে সাইকেল 1 বলে, দ্বিতীয় ভাগকে সাইকেল 2, তৃতীয় ভাগকে সাইকেল 3, চতুর্থ ভাগকে সাইকেল 4। সো তুমি সাইকেল 1 মানে একদম দুইটা বইয়ের যে 4টা পর্ব রয়েছে তার মধ্যে প্রথম পর্ব 1, রসায়নের পর্ব 1-এ জয়েন করে ফেললো ইনশাল্লাহ। তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যদি কোনো জিজ্ঞাসা থাকে 16, এই যে দেখো 16910 এই নাম্বারটাতে ফোন দিলে তোমাদের যা সমস্যা সবকিছু খুলে বলবো। ঠিক আছে ইয়াসির? সবাই